যারা উচ্চ মাধ্যমিকের 4 নম্বর সেমিস্টারে পড়ছো, অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে, এই ভিডিওটি তাদের জন্য। তবে এই ভিডিওতে আমি আলোচনা করেছি এবং সাজেশন দিয়েছি যারা শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশন নিয়ে পড়াশোনা করো, সেই বিষয়টির প্রথম ইউনিট অর্থাৎ 3টে ইউনিটে বিষয়টি বিভক্ত করা রয়েছে। প্রথম ইউনিটটিতে 3টি প্যাসেজ রয়েছে বা 3টি চ্যাপ্টার রয়েছে। সেই 3টি চ্যাপ্টার থেকে কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা করলে পরীক্ষায় একটা কমন পাবে বা পরীক্ষায় তোমরা সফল হতে পারবে বা পরীক্ষায় তোমরা উত্তর লিখতে পারবে, তার একটা সাজেশন বা লিস্ট আমি করে দিয়েছি। আবার বললাম, উচ্চ মাধ্যমিকে তোমরা যারা এডুকেশন বিষয় নিয়ে পড়াশোনা করছো, শুধুমাত্র তাদের জন্য এটা। অর্থাৎ অন্য সাবজেক্টেরও দেবো, কিন্তু এইখানে শুধু আজকে এডুকেশন সাবজেক্টটার সাজেশানটা দিয়েছি। আবারও বলছি, সাজেশানটা কিন্তু সম্পূর্ণ নয়। সাজেশানটা আমি শুধুমাত্র 3টে চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্ন, অর্থাৎ একটা 10 নম্বরের প্রশ্ন আসবে সম্ভাবনা না আসবে, সেটার সম্পর্কে বা সেটার জন্য কতগুলো প্রশ্ন তোমাদের করা উচিত 3টে চ্যাপ্টার থেকে, সেইটা আমি আজকে আলোচনা করে এবং তোমাদের আমি কতগুলো বিষয় নিয়ে বোঝাবো বা তোমাদেরকে চেষ্টা করবো বোধগম্যতায় তোমাদের আনবার, যাতে করে তোমাদের মুখস্থ বেশি না করতে হয়, তোমরা বুঝে নিয়ে গিয়ে পরীক্ষার হলে সুন্দর করে লিখতে পারো। তো আমার প্রথমে যে সাজেশানের যে প্রশ্নগুলো রয়েছে, তাহলে তোমরা এরপরে সেইগুলোকে দেখে নাও এবং সেই প্রশ্নগুলোকে তোমরা পারলে খাতায় টুকে নিও। নেওয়ার পরে তোমাদের কোন প্রশ্নটার উত্তর অসুবিধা হচ্ছে বা কোনটা তোমাদের বুঝতে পারছো না বা বুঝলেও তোমরা মনে রাখতে পারছো না ইত্যাদি, সেটা আমাকে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি অবশ্যই সেটা সম্পর্কে আবার পুনরায় আলোচনা করব। তবে আজকেও এই ভিডিওতেও আমি কিন্তু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় মানে কতগুলো প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উত্তর বলবো, কেমন করে প্রশ্নটার উত্তর হওয়া উচিত বা প্রশ্নটার বিষয় কি, অন্তর্নিহিত বিষয় কি, সেটা তোমাদের আজকে বলবো। তোমরা একটুখানি মন প্রাণ দিয়ে শোনবার চেষ্টা করো। পরীক্ষা তোমাদের সামনে, তোমাদের অত্যন্ত উপকারে লাগবে এবং তোমরা মুখস্থ না করলেও এখান থেকে লিখতে পারবে। প্রথমের প্রশ্নটাই আমি বলি, শিখন কি, শিখনের বৈশিষ্ট্য লেখো। তাহলে শিখন মানে হচ্ছে লার্নিং। ছেলেমেয়েরা অনেক সময় ভুলে যায় শিখন আর শিক্ষণ। স্যার এইটা বড্ড ভুলে যাচ্ছি, কোনটা শিখন কোনটা শিক্ষণ, তো আমরা তো মনে রাখতে পারছি না, আপনি বলে দিচ্ছেন, আবার পরে আমরা গিয়ে ভুলে যাচ্ছি। আমি তখন একটা কথা বলি, বাংলায় দুটো বানান আছে, একটা শিখন তালবস্যাশয় খ দন্তন, আর একটা বানান আছে তালবস্যাশয় কয় মূর্ধন্যস্বয় দন্তন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা বানান সহজ আছে, একটা বানান একটু শক্ত আছে, একটা বানান আমাদের মুক্ত অক্ষর রয়েছে আর একটা বানানে যুক্ত অক্ষর রয়েছে। এই দুটো দিক থেকে আমি বলি, তাহলে তোমরা ভুলে যাবে কেন? ভুলবে না নিশ্চয়ই। শিক্ষককে শক্তটা দিয়ে দাও, অর্থাৎ শিক্ষণ। তাহলে শিক্ষক যেটা করেন সেটা শিক্ষণ বা টিচিং, এটা শক্ত বানান তালুশাসই কয় মূর্ধন্যস্বয়। এই শিখন তোমরা ব্যবহার করছো, সেটার ইংরাজি হচ্ছে লার্নিং, অর্থাৎ এটা স্টুডেন্টের কাছে। এই ক্ষেত্রে বলে রাখি, শিখন কি, শিখনের বৈশিষ্ট্য উল্লেখ করো। আমরা কারোর কাছ থেকে যা কিছু শিখি সবই শিখন। আমরা যদি কারোর কাছে গাড়ি চালানো শিখি সেটাও শিখন, রান্না শিখি তাহলেও শিখন, আমরা যদি পড়াশোনা শিখি তাহলেও শিখন। অর্থাৎ সংজ্ঞাটাকে যদি তোমাদের নিজেদের মতো করে বলতে চাও, তাহলে এই কথাটা বলতে পারো, সমাজবদ্ধ যা কিছু বিষয় আমি জানি না, আমার ধারণায় নেই, যখনই সেটা কোনো মাধ্যমের দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা, কোনো পরিস্থিতির দ্বারা আমরা সেটাকে উপলব্ধি করতে পারি, তা থেকে জ্ঞান সঞ্চয় করতে পারি, তা থেকে জানা অজানা বিষয়গুলিকে সংগ্রহের তালিকায় রাখতে পারি, তাকেই আমরা বলবো শিখন। অর্থাৎ যখন আমরা কিছু শিখি তাকেই বলবো শিখন। সহজ সরল কথা এটা বলতে পারো। তো এই শিখনের বৈশিষ্ট্যগুলো কি কি আছে বা শিখনের জন্য কি কি বৈশিষ্ট্য আমাদের তৈরি করা উচিত, সেটা সম্পর্কে আমি এবার বলবো। আমরা যদি শিখনের বৈশিষ্ট্যকে কতগুলো স্তরে ভাগ করি, তাহলে শিখনের বৈশিষ্ট্য আমরা পয়েন্ট টু পয়েন্ট বলে যেতে পারি। আমরা সেই ক্ষেত্রে শিখনের বৈশিষ্ট্যের প্রথম পয়েন্টেই আমরা বলবো উদ্দেশ্যমুখী। অর্থাৎ শিখন হলো উদ্দেশ্যমুখী, উদ্দেশ্য ব্যতীত কোনো শিখন হয় না। আমরা প্রকৃতির মধ্যে বসবাস করতে করতে বা জীবন ধারণ করতে করতে আমাদের আশপাশের অনেক কিছু শিক্ষণীয় বিষয় অনর্গল চলে যাচ্ছে বা আসছে যাচ্ছে, আমরা কিন্তু কেউ নজর দিইনি, কেউ খুঁজে পাইনি, কেউ খোঁজবার চেষ্টাও করিনি। কিন্তু যেই না মাত্র দেখা গেল যে আমরা শিখনের অন্তর্ভুক্ত হই প্রত্যেক সময়, তা সেই শিখনের অন্তর্ভুক্ত হলে আমাদের মধ্যে শিক্ষার উদ্দেশ্যটা কি আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো এবং শিক্ষার উদ্দেশ্য আনুক
ভাবে আমরা জীবনটাকে আগিয়ে নিয়ে যেতে পারি। বিকাশমান, পরের পয়েন্টে আমরা যদি এটা বলি, শিখন হলো বিকাশমান। আমরা জানি সমাজ থেকে, সংসার থেকে, শিক্ষা জীবন থেকে, বিদ্যালয় থেকে, মন্দির থেকে, মসজিদ থেকে, লাইব্রেরি থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা শিখন সংগ্রহ করতে পারি, শিখনে অংশগ্রহণ করতে পারি, বা শিখন আমাদের কাছে এসে পৌঁছয়। আমরা সেই শিখনের পরিবেশকে বা শিখনের পরিস্থিতিকে লক্ষ্য করে বলতে পারি শিখন হলো বিকাশমান একটি বিষয়। অর্থাৎ শিখন কোনোদিন থামে না বা শিখন কোনোদিন কমে না, সেটা ক্রমশ বিকশিত হয়। অর্থাৎ আমরা 1 জানতাম, আজকে 2 জেনেছি, কালকে 3 জানবো, পরশু 4 জানবো, এমন নয়। আবার নিচের দিকে নেমে এসেছি, এখন মাত্র 1 জানি, মাঝখানের সংখ্যাগুলো বা মাঝখানের বিষয়গুলোকে ভুলে গেছি, এটা সাধারণত হয় না। তো সেই দিক থেকে দেখতে গেলে শিখন কিন্তু আমাদের বিকাশমান একটা বিষয়। অভিযোজনমূলক, অভিযোজন কি না, আমরা যখন অন্যের সঙ্গে, অন্য বিষয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি, তাকেই বলা হয় অভিযোজন। অর্থাৎ আমাদের মধ্যে অনেক বৈপরীত্য রয়েছে, অনেক আমাদের মধ্যে পৃথকতা রয়েছে, অনেক আমাদের মধ্যে তুল্যমূল্য বিষয় রয়েছে। সুতরাং আমরা যা কিছু শিখছি, সেই শেখা বিষয়টাকে যদি আমাদের মধ্যে আমাদের মতো করে জীবনে কাজে লাগাতে পারি, জীবনে ব্যবহার করতে পারি, তাহলে তাকে বলা হবে অভিযোজনমূলক। পরের পয়েন্ট হচ্ছে চাহিদা নির্ভর। সত্যিই তো আমরা যখন শিখি, আমরা যখন কোনো কিছু শিখতে যাই, আমাদের চাহিদা যদি না থাকে আমরা কেন শিখব? যে সেলাই বুনন শিখছে তার অবশ্যই চাহিদা আছে, সেলাই বুনন করে কিছু অর্থ উপার্জন করব, বা আমি নিজে বাড়িতে বসে এই নিয়ে একটা শিল্প চর্চা করব, হতে পারে। তো এইভাবে দেখা যায় যে ব্যক্তির কাছে যা কিছু নির্ধারিত রয়েছে, যা কিছু অবস্থান করছে, যা কিছু পাওয়া যাবে, সাধারণত সেইগুলোকেই সেখানে প্রকাশ করা হয়, বা সেইগুলোই আমরা সাধারণত শিখনের অন্তর্ভুক্ত হই বা সেগুলো শিখতে যাই। আমরা নিশ্চয়ই অপ্রয়োজনীয় জিনিস কোনো কিছু শিখতে যাব না। অনুশীলন সাপেক্ষ, শিখনের মধ্যে দিয়ে যা কিছু আমরা অর্জন করি সব কিন্তু পরবর্তীকালে অনুশীলন করতে হয়। যদি অনুশীলন না করি, তাহলে শিখনের মধ্যে দিয়ে যা কিছু সংগ্রহ করেছিলাম ওটা কিন্তু দীর্ঘদিন আমাদের কাছে থাকবে না। ফলে ওটা যখন আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, তখন আমরা ব্যর্থ হয়ে যাব, তখন আমরা অসুবিধায় পড়ে যাব, তখন আমরা শিখনটাকে ঠিকঠাক করে কাজে লাগাবার উপযুক্ততা থাকবে না, বা ভুলে যাব, অনেক কিছু অসুবিধা হবে। সেই জন্য যে কোনো প্রকারেই হোক না কেন, শিখনের দ্বারা আমাদের কিন্তু আচরণগত পরিবর্তন হয়। অর্থাৎ আমাদের ভুলগুলোকে আমরা সংশোধন করি, বা আমাদের ঠিকগুলোকে আমাদের আরও ঠিক করবার চেষ্টা করি, ইত্যাদির মধ্যে দিয়ে আমরা এটা দেখতে পেয়েছি। এইভাবে তোমরা শিখনের যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ যখন আমরা কিছু শিখি তখন যে বৈশিষ্ট্যগুলো সাধারণত দেখতে পাওয়া যায়, আমি সেই ধরনের আলোচনা করলাম। এর সাথে তোমরা প্রত্যেকটা পয়েন্টে না হলেও অন্তত 2টো পয়েন্টে 2টো উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। যেমন একটা উদাহরণের কথা বলি, চাহিদা নির্ভর। আমরা শিক্ষা অর্জন করে ভবিষ্যতে সেই শিক্ষার উপর নির্ভর করে কিছু জীবিকা অর্জন করতে চাই, এটা আমাদের কাছে চাহিদা। সেই চাহিদার জন্যই আমরা কিন্তু হাতের কাজ করতে বিভিন্ন জায়গায় শিখন নিতে যাই। কেউ বা কাঠের কাজ করছে, কেউ বা আরও অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে তার চাহিদা আছে, তার অর্থনৈতিক চাহিদা, তার কর্মগত চাহিদা, সামাজিক চাহিদা ইত্যাদি রয়েছে বলে সে আজকে এটাকে পরিত্যাগ করে বা পরিত্যাজ্য করে সে অন্যত্র চলে গেছে। তোমাদের এরপরে আসি পরিণমন। অর্থাৎ আমরা সাজেশন এখানে দিয়েছি পরিণমন সম্পর্কে তোমাদের জানতে হবে। পরিণমন কি, পরিণমন সম্পর্কে বা পরিণমনের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। শিশুর জীবন বিকাশে পরিণমনের ভূমিকা জানতে হবে। শিখন আর পরিণমনের মধ্যে কি পার্থক্য আছে জানতে হবে ইত্যাদি। প্রথমেই তোমাদের একটা বলে রাখি কথা, পরিণমন হচ্ছে যেটা আমরা স্বাভাবিকভাবে পাই। অর্থাৎ আমাদের পৃথিবীতে আসার পর থেকে আমরা যখন বড় হয়ে উঠি, আমরা স্বাভাবিকভাবে যে সুবিধাগুলো পাই, যেগুলো চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, সেগুলোকেই আমরা এক কথায় বলতে পারি পরিণমন। যদিও বা বিশেষজ্ঞরা এই সম্পর্কে, পরিণমন সম্পর্কে নানান মতামত দিয়ে গেছেন। এখানে দেখা যাবে যে মনোবিদ কেলেশনিক বলেছেন, সহজাত সম্ভাবনাগুলির স্বাভাবিক বিকাশের ফলে ব্যক্তির গুণগত ও পরিমাণগত পরিবর্তনকেই পরিণমন বলে। তাহলে আমাদের যে সম্ভাবনার যে সুযোগটা রয়েছে, সম্ভাবনা বলতে সবাই তো সব কিছু পারি না। কেউ ভালো অঙ্ক করতে পারি, কেউ ভালো পড়াতে পারি, কেউ ভালো লিখতে পারি। এই যে আলাদা আলাদা আমাদের সম্ভাবনাগুলো রয়েছে, এই সম্ভাবনা অনুযায়ী যদি আমরা কাজের জগতে ছুটে যাই এবং সেইখানে গিয়ে আমাদেরকে সেখানে দেখা যাবে যে আমাদের বিকাশ হচ্ছে, এবং বিকাশের ফলে আমাদের যে গুণগত এবং পরিমাণগত যে আমাদের এতদিনের ধারণা বা এতদিনের সমৃদ্ধি ছিল, সেটা অন্তত আকারে পরিণত হচ্ছে।
অর্থাৎ পরিণমন আমরা প্রত্যেক দিন পেয়ে থাকি, সমাজের বিভিন্ন স্থান থেকে পেয়ে থাকি। আমরা জানি গরম বস্তুতে হাত দিলে প্রচণ্ড তাপ লাগে, এটা পরিণমন। অর্থাৎ আমরা এটাকে চিনি, জানি, এটাকে উত্তরকালে বা পুরোনো দিনে আমরা কোনো না কোনো সময় এরকম হাত দিয়েছিলাম, তাই আমাদের প্রচণ্ড তাপ লেগেছিল, সেই অভিজ্ঞতাটা আমাদের কাছে রয়েছে। তো আমরা পরিণমন সম্পর্কে এই কথাগুলো বলতে পারি। পরিণমন হচ্ছে এবার পরিণমনের বৈশিষ্ট্য, বিকাশের প্রক্রিয়া। পরিণমন হচ্ছে একটা বিকাশের প্রক্রিয়া, অর্থাৎ আমরা যখন সমৃদ্ধ হই সমাজে থাকতে থাকতে, সমাজের মানুষের কাছ থেকে কথা শুনতে শুনতে, জানতে জানতে, বুঝতে বুঝতে, ধরা যাক একটি স্টুডেন্ট বা একটি ছাত্র বা একটি ছোট ছেলে যে কিনা প্রত্যেক দিন দোকানে তার মায়ের আদেশ মতো কিছু কেনাকাটা করতে যায়, আর প্রত্যেক দিনই সেগুলো কিনে নিয়ে এসে মাকে হাজির করে দেয়। তো আজকেও যে সেই শিশুটি গিয়েছিল তার মায়ের কথা শুনে, বা সেই বালকটি গিয়েছিল তার মায়ের কথা শুনে, এবং দোকানে গেল, কতগুলো জিনিসপত্রের জন্য একটা কাগজে লেখা ছিল, সেটা সে হাতে তাদের ধরিয়ে দিল। তারা জিনিসপত্রগুলো এর ব্যাগের মধ্যে ভরে দিয়ে একে বাড়ি নিয়ে যাওয়ার জন্য উপদেশ দিল। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ওই শিশুটি ওই জিনিসগুলোর মধ্যে, বা ওই বালকটি ওই জিনিসগুলোর মধ্যে কি রয়েছে, কটা রয়েছে, সব রয়েছে কিনা, বা সেই আরও কিছু তাতে ত্রুটি বিচ্যুতি আছে কিনা দেখবার যদি চেষ্টা না করে, তাহলে তার পরিণমন হয়নি। যদি যথাযথ পরিণমন তার হতে থাকে, তাহলে সে সেটাকে দেখবে, এবং আজকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছে, কালকে কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নয়, তার থেকে অন্যরকমভাবে দেখবে। কেন না, তার পরিণমন কিন্তু দৃঢ় হয়েছে, পরিণমন কিন্তু অনেক বেশি সতেজ বা সক্রিয় হয়েছে। সহজাত এবং সর্বজনীন পরিণমন কিন্তু কারো নির্দিষ্ট লোকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। পরিণমনকে কেউ আমরা আটকেও রাখতে পারি না। পরিণমন কিন্তু সবাইয়ের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা এবং সহজাত আমাদের স্বাভাবিকভাবেই আমাদের কাছে এসে পড়বে। পরিণমনের জন্য আমাদের কোনো আলাদা শিক্ষা গ্রহণ করতে হবে, কাউকে গুরু ধরতে হবে, কারো কাছে আলোচনা শুনতে হবে ইত্যাদি নয়। আমরা পরিণমন হচ্ছে উঠতে, বসতে, শুতে, কাশতে, শুতে, খেতে ইত্যাদি ইত্যাদি কাজকর্মের মধ্যে দিয়ে আশেপাশে যা কিছুকে দেখবো সেটার সম্পর্কে যখন অভিজ্ঞতা বা ধারণা অর্জন হবে, সেটাই পরিণমন। এরপরের পরিণমনের বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। পরিণমনকে কেউ তো আলাদা করে তৈরি করে না, আলাদা করে নকশা করে না, আলাদা করে প্রচার করার চেষ্টা করে না। পরিণমন অত্যন্ত স্বাভাবিকভাবেই হয়। আমাদের এই গ্রামে গঞ্জে বিভিন্ন স্থানে পরিণমনের পরিণতি দেখতে পাই, এবং সেটাকে তারা তুলে দেয় কারোর হাতে, সেটাকে সে ব্যবহার করে। আর কি, অনুশীলন নিরপেক্ষ। আমাদের পরিণমনে কিন্তু অনুশীলনের প্রয়োজন নেই। সত্যি তো অনুশীলন করে ওখানে কি হবে? ওখানে তো স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে আসে। আমরা স্বাভাবিকভাবেই একদিন শিখে ফেলি, এটা করতে নেই, ওটা খেতে নেই, ওখানে যেতে নেই, ওখানে অনুচিত, এবং সেটাকে আমরা বাদ দিয়ে দিই। আবার অনেক অজানা জিনিস আমাদের আয়ত্তিগত হয়, আমাদের মনের মধ্যে আসে, আমরা বুঝতে পারি, জানতে পারি, শিখতে পারি। আর হচ্ছে পরিণমন হচ্ছে চাহিদা নিরপেক্ষ। পরিণমন কিন্তু আমাদের চাহিদা আছে বলেই পরিণমন হবে, চাহিদা নেই বলে পরিণমন হবে না এমন নয়। শিখন কিন্তু চাহিদা থাকলে তবেই শিখন হয়। এই পার্থক্যটা তোমাদের প্রশ্নে বলেছিলাম, সেখানে একটু আলোচনা করে দিয়ে এখানে চলে যাচ্ছি একেবারে। শিখন কিন্তু দেখা যাবে যে শিখনকে প্রচেষ্টা দিয়ে করতে হয়, শিখতে হয়। আর পরিণমন কিন্তু স্বাভাবিক গতিতে এসে যায়। অনেক সময় শিখনের জন্য প্রচুর ব্যয় হতে পারে, পরিণমনে কিন্তু বিশেষ ব্যয় হওয়ার সম্ভাবনা নেই বা অত্যন্ত কম। এরকমভাবে দেখা যায় যে পরিণমন এবং শিখনের মধ্যে বেশ কতগুলি পার্থক্য বা পরিলক্ষিত হয়। সেগুলিকে আমাদের ভালো করে জানা উচিত, এবং সেই সম্বন্ধে পরীক্ষা দেওয়ার সময় আমাদের সেগুলোকে যথাযথ গুছিয়ে লেখা উচিত। তবে প্রত্যেকটা, আবার বলি, প্রত্যেকটা পয়েন্টে বা প্রত্যেকটা বিষয়ে অবশ্যই করে আমাদের পংক্তি তুলতে হবে। অন্তত 2-4টে জায়গায় অন্তত তুলে 6টা যদি পয়েন্ট থাকে, যত পংক্তি তুলতে পারবে বা তত সেখানে দেখা যাবে যে নাম্বারের উচ্ছ্বাসটা বেশি করে আসছে, বা সেই জায়গায় সাফল্য পাওয়ার অনেক বেশি সুযোগ সুবিধা থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিও যদি তোমাদের ভালো দেখাতে থাকে তাহলে তোমরা কমেন্টস করবে, এবং পরের আমি যে সাজেশনের অংশ সেগুলো তোমাদের দেখাবো, এবং বিভিন্ন প্রশ্নের উত্তর তোমাদের গল্পের আকারে এমনভাবে আলোচনা করে দেবো যেটা তোমাদের অনেকদিন মনে থাকবে, এবং সেটা সম্পর্কে তোমরা লিখতে পারবে। তাই কমেন্ট করে অবশ্যই জানাও। এই ভিডিও এখন শেষ করলাম।